আরে আরে না না, শোনো শোনো, তুমি হিন্দিতেই বলো, বেশ বেশ ভালো লাগছে। আচ্ছা লাগা না? হ্যাঁ। মানুষের জীবনে পরম আশ্চর্য একবার মাত্রই আসে, আর তাকে দেখার সঙ্গে সঙ্গেই জীবনের মানেও যায় বলতে। উত্তম কেন উত্তম কুমার? একদিনেই তো সাফল্য আসেনি। স্টার থেকে সুপারস্টার হতে তার সময় লেগেছে বহুকাল। তিল তিল করে নিজেকে গড়ে তোলার পিছনে ছিল তার একাগ্র অধ্যবসায়, অক্লান্ত পরিশ্রম, তীক্ষ্ণ পর্যবেক্ষণ আর একনিষ্ঠ সাধনা। আপন লক্ষ্যে অবিচল ছিলেন বলেই তিনি উত্তম। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা আঞ্জনিয়া। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। কিংবদন্তি উত্তম কুমারের নিজস্ব স্বাভাবিক অভিনয়, চালচলন, ভাবভঙ্গি, রোমান্টিক হাসি, পোশাক আশাক আর হেয়ারস্টাইল সব মিলিয়ে পারফেক্ট হিরো। তার সেই নতুন স্বাদের বিচিত্র রোমান্টিসিজমের আকর্ষণে সেকালের দর্শক যেন রোমাঞ্চিত, একালের দর্শকও মুগ্ধ। বিশেষ করে মহিলা দর্শকের কাছে তো ছিলেন স্বপ্নের নায়ক। উত্তম কুমারের সঙ্গে প্রথম পরিচয় হয় লেখকের 1953 সালে উল্টোরথ মাসিক পত্রিকায় সাংবাদিকতার সূত্রে। ওই পত্রিকার বার্ষিক প্রীতি সম্মেলনে সস্ত্রীক আসতেন তিনি। সাহিত্যিকদের সঙ্গে ওই প্রীতিভোজে আমন্ত্রণ করা হতো তাঁকেও। নিমন্ত্রণ রক্ষা করতে উত্তম আসতেন। আসর বসত উত্তর কলকাতার কৈলাস বসু স্ট্রিটের একটি বাড়িতে। অনেক রাতে লেখকরা খাওয়া দাওয়া করে যখন চলে যেতেন, তারপর উত্তম কুমার আসতেন গভীর রাতে চুপি সারে। উত্তম এসে আমাদের বলতেন, কলকাতা না ঘুমলে আসি কি করে? গুরুকে দেখতে ভক্তদের যে লাঠালাঠি শুরু হয়ে যাবে, কে তখন সামলাবেন ওদের? এই হচ্ছে মেগাস্টার উত্তম কুমারের বিশাল জনপ্রিয়তার অভিশাপ। উত্তম ও তার স্ত্রী গৌরী দেবীকে আপ্যায়ন করতে এরপর আমাদের মধ্যে শুরু হয়ে যেত ব্যস্ততা। ওদের জন্য বিশেষ ব্যবস্থা ছিল চেয়ার টেবিলের, কিন্তু চেয়ারে বসতেন না উত্তম। সবার সঙ্গে খেতে বসতেন মাটিতেই। ধুতি পাঞ্জাবি পরে পুরো বাঙালি পোশাকে বেশি ভালো লাগতো তাঁকে। বাবু হয়ে বসে কলা পাতায় খেতেন চেটে পুটে, গল্প করতে করতে, যেন নিজের বাড়িতে বসেই খাচ্ছেন। এমনই ছিল আপন করে নেওয়ার গুণ। তৃপ্তি করে খেয়ে দিয়ে আমাদের সবার আবদারে গান শোনাতে ভুলতেন না উত্তম। নিজে হারমোনিয়াম বাজিয়ে বেশ কয়েকটি রবীন্দ্রসঙ্গীত গেয়ে শোনাতেন। তার মধ্যে ছিল তার প্রিয় গান যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এ বাটে, আর আমার জীবন পাত্র উচ্ছলিয়া মাধুরী করেছ দান। বড় দরদ দিয়ে গাইতেন হেমন্ত কুমার সুলভ ভরাট মধুর কণ্ঠে। উত্তম কুমারের গান যারা শুনেছেন তারা জানেন কত ভালো গান করতেন তিনি। ঘরোয়া পরিবেশে ঘরোয়াভাবেই উত্তম কুমারকে একেবারে কাছে থেকে সেই আমার প্রথম দেখা। তারপর তাকে দেখেছি 5-এর দশকের শেষাশেষি এক বন্যা ত্রাণে ভিক্ষার পাত্র হাতে চিত্র তারকাদের মিছিলে। প্রথমে ঠিক হয়েছিল পথে বের করা যাবে না উত্তম কুমারকে, কারণ ওই সময় তিনি ছিলেন অসুস্থ। তাছাড়াও সবে পিতৃবিয়োগ হয়েছে তার। তাই তাকে রিলিফ দিতে রিলিফ ফান্ডের অর্থ সংগ্রহের জন্য বের করা হবে না পথ পরিক্রমায়। কিন্তু যা ভাবা গিয়েছিল তা হলো না। যেই উত্তমের কানে খবরটা পৌঁছলো, অমনি তিনি বেঁকে বসলেন। বললেন, ব্যাপারটা কি? সবাই মিলে আমাকে একঘরে করতে চাইছে? তা হবে না, আমি বন্যাত্রাণে যাবই। অগত্যা উত্তম কুমার বেরোলেনি। তবে পায়ে হেঁটে নয়, তাকে নিয়ে যাওয়া হলো লরিতে করে। ভক্তদের ভিড় সামলাতে নেওয়া হলো বিশেষ ব্যবস্থা। পথ পরিক্রমার পথ বেছে নেওয়া হলো শ্যামবাজার থেকে
বিডন স্ট্রিট পর্যন্ত। সকালে দেশবন্ধু পার্ক থেকে বন্যাত্রাণের মিছিল বেরোলো, আমরাও সামিল হলাম। উত্তাল জনস্রোত, তা সবাই উত্তমকে দেখার জন্য পাগল। ভিড় ঠেলে মেয়েরা পৌঁছতে পারছে না তার কাছে। মহিলা শিল্পীরা পুরোভাগে, মধ্যভাগে উত্তম কুমার, সবশেষে হেঁটে চলেছেন অন্যান্য শিল্পী আর কলাকুশলীরা। পথে নামতে পারছেন না বলে উত্তম কুমারের কি আফসোস, সেই সঙ্গে উত্তমের মহিলা ভক্তদের কি হাহুতাশ। এত কাছে পেয়েও শুধু ক্ষণিক দর্শনেই দুধের স্বাদ ঘোলে মেটাতে হচ্ছে তাদের। উত্তম কুমারের হয়ে বেশি বক্স কালেকশন করলেন বিকাশ রায়। বাড়ি বাড়ি ঘুরে মেয়েদের বলতে লাগলেন, দিন দিন আমায় দিন, উত্তমের মূল্য কি 2-4 টাকা, এসব আমাদেরই প্রাপ্য। উত্তম ভক্তের কথায় মনে পড়ছে একজন মহিলা ভক্তের কথা। ফিল্ম প্রোডাকশনস অ্যাসিস্ট্যান্ট গিল্ডের উদ্যোগে মহাজ্যোতি সাধনে একটি চ্যারিটি শোর ব্যবস্থা করা হয়েছে। গেছি রিপোর্ট করতে। প্রধান আকর্ষণ ছিলেন উত্তম কুমার। তাকে দেখার জন্য উপচে পড়ছে ভিড়, হিমশিম খাচ্ছে পুলিশ, গিল্ডের মেম্বাররাও নাজেহাল। এমন সময় এলেন উত্তম। হঠাৎ তাকে দেখতে পেয়ে এক মহিলা আর্ত আবেদন করে পিছন থেকে চেঁচিয়ে উঠে বললেন, এই যে শুনছেন, একটু শুনুন না। কাছে যেতেই দেখি পিছনের একটি উঁচু জানালার উপরে মুখটা বাড়িয়ে কথা বলছেন ওই ভদ্রমহিলা। আমায় দেখে বললেন, উত্তম কুমারকে একটু দেখবো, ডেকে দেবেন, একটা অটোগ্রাফ চাই কিন্তু। উত্তম পাশেই ছিলেন। ভদ্রমহিলার বিনীত অনুরোধে তিনি এগিয়ে এসে একটা অটোগ্রাফ দিয়ে অবাক হয়ে বললেন, অত উঁচু জানলায় আপনি উঠলেন কি করে? বেশ লজ্জিত হয়ে ভদ্রমহিলা বললেন, আমার স্বামীর কাঁধের উপর দাঁড়িয়ে আছি। মহিলার কথা শুনে আমরা হেসে উঠলাম। উত্তমও সেই হাসির শরিক হলেন। এবার মানুষ হিসাবে উত্তম কুমার কেমন ছিলেন সে কথায় আসা যাক। 1964 সালের ঘটনা। সবে মুক্তি পেয়েছে তার অভিনীত পরিচালক সুধীর মুখোপাধ্যায়ের নতুন তীর্থ ছবিটি। নায়ক হিসাবে 100 ছবি পূর্ণ করলেন তিনি ওই ছবিতেই। রূপমে অর্থাৎ পাক্ষিক সিনেমা পত্রিকায় প্রথম স্কুপ করলাম 100 ছবির 100 নায়ক উত্তম কুমার। রূপম নিয়ে উত্তমের সঙ্গে দেখা করলাম স্টুডিওতে। 100 ছবির নায়ক হয়েছেন শুনে খুব খুশি হয়ে বললেন, আমি নিজেও জানি না কবে সেঞ্চুরি করলাম। আমার 100 ছবির 100 নায়ক হওয়ার খবর প্রথম জানালেন বলে আপনাকে ধন্যবাদ। খুব আনন্দ হচ্ছে জানতে পেরে। বললাম উত্তম কুমারকে, 100 ছবির নায়ক হওয়ার জন্য একটা বড় গোছের ফাংশন করুন না, আমরা সবাই আনন্দ করব। কথাটা শুনে মনে হলো একটু দমে গেলেন। দুঃখ করে বললেন, আমারই কি ইচ্ছে করছে না একটা বড় করে অনুষ্ঠান করি, কিন্তু আমার যে হাত পা বাঁধা। বোম্বাইয়ের প্রথম হিন্দি ছবি ছোটি সি মুলাকাত করতে গিয়ে দেনায় ডুবে গেছি, আর্থিক সঙ্গতি নেই কিছু করার। কোনো ভনিতা না করে তার বেদনাটা ব্যক্ত করলেন সহজ সরল মনে। বড় মনের মানুষ না হলে এত বড় সত্যিটা প্রকাশ করতেন না। তার দুঃখ উপলব্ধি করে আমারও খুব দুঃখ হলো। জানতাম না প্রযোজনা করে তার অনেক দেনা হয়ে গেছে। উত্তম কুমারের অভিনয়ের কি একাগ্রতা, নিষ্ঠা, সাধনা ছিল তা একটা ঘটনা থেকে বোঝা যাবে। 6 দশকের কথা। টেকনিশিয়ানসের শুটিং করছিলেন একটা ছবির। ফ্লোরে ঢুকতেই দেখি সেটে বসে আছেন শূন্য দৃষ্টি মেলে। চোখাচোখি হতেই দূর থেকে হাত নেড়ে উইশ করে উত্তম কুমারের কাছে গিয়ে দেখলাম তার কোনো প্রতিক্রিয়া নেই। আমায় না চেনার ভান করে বসে রইলেন। একটা কথাও বললেন না দেখে আমার খুব অভিমান হলো, দুঃখও হলো। লজ্জায় মাথা হেঁট করে কাউকে কিছু না বলে নীরবে বেরিয়ে এলাম স্টুডিও থেকে। ওই ঘটনার পর বেশ কিছুদিন এড়িয়ে চললাম উত্তম কুমারকে। কোনো অনুষ্ঠান বা শুটিংয়ে গিয়ে ওর মুখোমুখি হওয়ার আগেই অন্য কোনো অছিলায় সেখান থেকে নিজেকে সরিয়ে নিয়েছি। আমার এই এড়িয়ে যাওয়ার ব্যাপারটা বুঝতে পেরে একদিন উত্তম কুমার আমাকে কাছে ডেকে বললেন, কি ব্যাপার, বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছি তুমি আমায় এড়িয়ে যাচ্ছ, কি হয়েছে বলো তো? আমি প্রথমে কিছু বলতে চাইনি, কিন্তু উত্তমও ছাড়বেন না। অগত্যা শেষে বলতেই হলো, সেই শুটিংয়ে
আমাকে না চেনার কথা। একটু অবাক হয়ে তিনি আমার কাঁধে হাত রেখে কাছে টেনে একান্তভাবেই বললেন, সে কি, আমি তো সেদিন তোমায় সেটে দেখিনি। চরিত্রের মধ্যেই ডুবেছিলাম। হয়তো তোমার দিকে মুখ করে চেয়ে বসেছিলাম, কিন্তু আমার মন ছিল চরিত্রের গভীরে। আমি যখনই কোনো চরিত্রে অভিনয় করি তখন আর নিজের মধ্যে কোনো হুঁশ থাকে না। চরিত্র নিয়েই তখন আমার ধ্যান জ্ঞান ভাবনা যা কিছু। চরিত্র ছাড়া তখন আর কিছুই ভাবি না, দেখিও না। এটাই আমার অ্যাক্টিং স্টাইল। সেটে যতক্ষণ শুটিং করি ততক্ষণ আমি আর উত্তম কুমার নই, চরিত্রের মানুষ হয়ে যাই। তার উপর সেদিন মুডটাও ভালো ছিল না, মন বসাতে পারছিলাম না কিছুতেই। যে কোনো কাজে কনসেন্ট্রেশন তো চাই। একান্ত হয়ে কিছু করতে না পারলে সে কাজ কখনো ভালো হয় না। তুমি তো দেখছো আমায় অনেক দিন। সেটের বাইরে যখনই তোমার সঙ্গে দেখা হয়েছে, আমি কি তোমায় না চেনার ভান করেছি কখনো? আমায় ভুল বুঝেছ। যাই হোক, কিছু মনে করো না। আমি ইচ্ছে করে তোমায় নেগলেক্ট করিনি। একদিন এসো বাড়িতে। এই হচ্ছেন মানুষ উত্তম কুমার। ঘরোয়া পরিবেশে উত্তম যে কত অন্তরঙ্গ তা ওর ময়রা স্ট্রিটের বাড়িতে গিয়ে দেখেছি। দিনটা ছিল 1968 সালের 21শে জানুয়ারি। সেদিন কোনো শুটিং ছিল না উত্তম কুমারের। পুরনো বনেদি বাড়ির কাঠের সিঁড়ি পেরিয়ে দোতলায় দরজা। তখন সকাল 10টা হবে। উত্তম কুমারের হাতের ও পায়ের নখ কেটে দিচ্ছিলেন সুপ্রিয়া দেবী। এমন একান্তভাবে তাঁকে পাবো ভাবিনি। স্টুডিও ফ্লোরের উত্তম কুমার আর বাড়ির উত্তমের মধ্যে কত তফাৎ। টেপ রেকর্ডারে রবীন্দ্রসঙ্গীত শুনছিলেন তন্ময় হয়ে। আমি যেতেই টেপটা বন্ধ করে দিয়ে বললেন, আরে এসো এসো, ভেতরে এসে বসো। একটু ইতস্তত করেই উত্তম কুমারের পাশে গিয়ে বসলাম। তার পরনে ছিল কলিদার সাদা আদ্দির পাঞ্জাবি এবং পায়জামা। ওর সঙ্গে কথায় কথায় অনেক কথাই হলো সেদিন। এত কাছাকাছি নিভৃতে ওকে এর আগে পাইনি কখনো। তবে 5-এর দশকের শেষাশেষি উত্তম যখন নিউ আলিপুরের নতুন বাড়িতে গেলেন, তখন এক ঘরোয়া গানের অনুষ্ঠানে প্রথম যাই। সেদিন গানে গানে আমাদের মন ভরিয়ে দিয়েছিলেন শ্যামল মিত্র আর উত্তম কুমার। গানটাও বেশ ভালো গাইতেন উত্তম। ফিরে আসি ফের উত্তম অন্তরঙ্গতার কথায়। জিজ্ঞেস করলাম, ভালো অভিনেতা হতে গেলে কি কি করা দরকার? বললেন, সবার আগে চাই কষ্ট স্বীকার, তারপর একাগ্রতা, নিষ্ঠা, অধ্যবসায় আর সাধনা। সেই সঙ্গে সজাগ থাকতে হবে শরীর সম্পর্কে। আর সর্বদা মনে রাখতে হবে কি করে ভালো অভিনেতা হওয়া যায়। এইসব অনুশীলনের সঙ্গে সঙ্গে চারপাশের মানুষজনের চরিত্র স্টাডি করা দরকার। সব থেকে বড় কথা, নিজেকে সুপ্রতিষ্ঠিত করতে হলে সাধনার পাশাপাশি কড়া নজর রাখতে হবে চারদিকের সবকিছুতেই। এছাড়া ভোরবেলার ব্যায়াম বা ভ্রমণ, খবরের কাগজ পড়া, সাহিত্য পাঠ, আবৃত্তি, নাটক করা, বিদেশি ছবি দেখা আর আড্ডা মারা, এসব গেল চর্চার কথা। সবশেষে বলি, অভিনয়ের সময় মনে রাখতে হবে আমি কি চরিত্রে অভিনয় করছি। চরিত্রানুযায়ী তার ভাবভঙ্গি হতে হবে। পোশাক আশাকের দিকেও নজর দিতে হবে। চরিত্র জীবন্ত হয় না হাড়মাস না লাগালে, পোশাক না পরালে। এক একটা চরিত্র এক এক রকম, বৈচিত্র্য চাই। আসল কথা, প্রাণ প্রতিষ্ঠা না পেলে কোনো চরিত্রই জীবন্ত হয় না। বড় অভিনেতা হতে গেলে চরিত্রকে জীবন্ত করে তুলতেই হবে, আর তাতেই অভিনয় সার্থক হয়ে উঠবে। আমাদের কথার মাঝখানে একসময় উঠে গেলেন সুপ্রিয়া দেবী। তখন উত্তম কুমার আর আমি শুধু মুখোমুখি। এক মুহূর্ত মনে হয়নি মহানায়কের সামনে বসে আছি। শিশুর মতোই উত্তমের মনটা। একান্ত আড্ডার মধ্যে কোনো ব্যক্তিত্বের প্রকাশ ছিল না বলেই তিনি কত সরলভাবে মিশে গেলেন। মানুষকে আপন করে নিতে পারতেন সহজেই। উত্তম কুমারের কাছে তার ছেলেবেলার অভিনয় জীবনের কথা শুনতে চাইলে বললেন, প্রথম অভিনয় করেছি
চক্রবেড়িয়া স্কুলে যখন ক্লাস 7-এ পড়ছি। 1938-39 সাল হবে। স্কুলের বার্ষিক অনুষ্ঠানে শুনলাম নাটক হবে, তবে স্কুলের উঁচু ক্লাসের ছাত্ররাই অভিনয় করবে শুনে মনটা দমে গেল। তবুও কি করে চান্স পাওয়া যায় ভাবছি। সুযোগটা এসে গেল হঠাৎই। গয়াসুর নাটক হবে, কিন্তু ছোট গয়াসুরের রোলটা করার জন্য তেমন কাউকে পাওয়া যাচ্ছে না দেখে একদিন স্বয়ং হেডমাস্টার মশাই এসে হাজির আমাদের ক্লাসে। আমরা সবাই অবাক হয়ে উঠে দাঁড়িয়েছি। তিনি আমাদের বসতে বলে বললেন, তোমাদের মধ্যে এমন কেউ আছো যে ছোট গয়াসুরের চরিত্রে ভালো অভিনয় করতে পারবে? কথাটা শুনে আমার যেমন আনন্দ হলো তেমন ভয়ও হলো, যদি রোলটা ভালো না করতে পারি। যাই হোক, সাহস করে হেডমাস্টার মশাইকে বললাম, আমি পারবো স্যার। আমার কথা শুনে খুশি হয়ে ছুটির পর দেখা করতে বললেন। পড়ায় আর মন বসলো না। ভাবছি কতক্ষণে ছুটির ঘন্টা বাজবে। স্কুলের ছুটির ঘন্টা বাজতেই এক দৌড়ে চলে গেলাম হেডমাস্টারের ঘরে। আমার কয়েকজন ঘনিষ্ঠ বন্ধু রয়ে গেল খবরটা শোনার জন্য। ট্রায়ালে উতরে যেতে কি আনন্দ আমার। বন্ধুদের কাছে খবরটা দিতেই ওরাও আনন্দে লাফাতে শুরু করলো। বাড়ি ফিরে এত বড় খবরটা দিতে গিয়ে দেখি কেউ তেমন খুশি হলো না। কি আর করা যাবে, স্কুলে রিহার্সাল দিতে দিতে একদিন বার্ষিক অনুষ্ঠানের দিন এসে গেল। মেকআপ নিয়ে শেষ পর্যন্ত অভিনয় করলাম। অভিনয়ের পর দেখি সবাই আমাকে আনন্দে জড়িয়ে ধরছেন। ভালো অভিনয়ের জন্য 2টো মেডেলও পেলাম। বাড়িতে গিয়ে মাকে প্রণাম করে দেখালাম মেডেল 2টো। এবারে জ্যাঠামশাই আর বাবাও খুশি হলেন। কথায় কথায় বেলা বাড়ছে। বিদায় নেওয়ার আগে উত্তম বললেন, একটানা বহু বছর ধরে বাংলা ছবিতে অভিনয় করে গেলাম, কিন্তু আজ পর্যন্ত আমাকে রিপ্লেস করার মতো কেউ এলো না। শিল্পীদের মধ্যে যাদের সম্ভাবনা ছিল, শুটিংয়ের সময় দেখি তারা মোটেও সিরিয়াস নয়, শটের ফাঁকে হালকা কথায় মশগুল থাকে। অভিনীত চরিত্র সম্পর্কে চিন্তাভাবনার কোনো নিদর্শন দেখি না। সব ভাবনা যেন পরিচালকের। কনসেন্ট্রেশনই হলো অভিনয়ের সব থেকে বড় কথা, সেটাই নেই এখনকার শিল্পীদের মধ্যে। নায়ক হিসাবে প্রথম জীবনে আমার প্রতিদ্বন্দ্বী ছিলেন বিকাশ রায় আর অসিত বরণ। এদের ছাড়িয়ে যেতে হবে এমন একটা চ্যালেঞ্জ ছিল মনে মনে। এদের পর চ্যালেঞ্জ জানাবার মতো শিল্পীই পেলাম না এখনো পর্যন্ত। প্রায় ফাঁকা মাঠেই গোল করতে হচ্ছে। কথাটা খুবই সত্যি। উত্তম কুমারই বাংলা ছবির শেষ সুপারস্টার, ম্যাটিনি আইডল। আজ পর্যন্ত তার ফাঁকা জায়গা পূর্ণ হলো না। বন্ধুরা, এতক্ষণ যে কথাগুলো শুনছিলে তোমরা, তা হলো উত্তম কুমার প্রসঙ্গে লেখক আশিসতরু মুখোপাধ্যায়ের অভিজ্ঞতার কিছু বলা কথা। আজকের ভিডিও এখানেই শেষ করছি। বন্ধুরা, ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।